আজকে থিটাফর্নিক্সে আমরা জেনপাস ইউজি 2025 সেমিস্ট্রি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে তোমরা দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। আমরা যদি দেখতে পাই, দেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোয়ান্টাম সংখ্যার কোন সমন্বয় সম্ভব নয়। তাহলে এখানে আমাদের চারটে অপশান দেওয়া আছে, দেখো এ বি সি ডি। এইবার কোয়ান্টাম নাম্বারের কোন সমন্বয় সম্ভব নয় সেটার জন্য আমাদের ফার্স্টলি কি দেখতে হবে না, এখানে আমাদের দেওয়া আছে এন এর মান দেওয়া আছে। এন ইজিক্যাল টু দেওয়া আছে প্রথমেরটাতে দেখো 1 এবং এল ইজিক্যাল টু আমাকে দেওয়া আছে 0। আচ্ছা, আমরা একটা রিলেশন জানি কার সম্বন্ধে না, এন আর এল এর মধ্যে। এন হচ্ছে কি সেল আর এল হচ্ছে কি আমার সাবসেল। তাহলে আমরা জানি এন হচ্ছে সেল আর এল হচ্ছে সাবসেল। তাহলে দেখো আমরা একটা রিলেশন জানি যে 0 গ্রেটার দেন ইজিক্যাল টু এল গ্রেটার দেন ইজিক্যাল টু এন মাইনাস 1, অর্থাৎ আমার এল এর যে ভ্যালুটা রয়েছে সেটা 0 থেকে এন মাইনাস 1-এর মধ্যে বিলংস করে। তাহলে আমি প্রথম অপশানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে এন ইজিক্যাল টু 1 এবং এল এর মান 0, এটা ঠিক রয়েছে, কারণ এন এর মান 1 হলে এল 0 হতেই পারে। এইবার আমরা যদি সেকেন্ড অপশানে যাই, সেকেন্ড অপশানে আমরা দেখতে পাচ্ছি যেটা বিতে দেওয়া আছে, সেখানে দেওয়া আছে এন ইজিক্যাল টু 1 এবং এল ইজিক্যাল টু এখানে বলা রয়েছে 1। তাহলে যেহেতু এন 1 এবং এল 1, এটা আমরা এই রিলেশন থেকে দেখছি এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয় এন এর মান 1 হলে এল এর মান 1 হওয়া। এন এর মান 1 হলে এলকে সবসময় 0ই হতে হবে। তাহলে এইটা আমার সঠিক অ্যান্সার হবে না। তাহলে আমরা অপশান বি কে বেছে নেব। তাহলে এখানে কোন কোয়ান্টাম সংখ্যার সমন্বয় সম্ভব নয় না, বিতে আমার রয়েছে এন ইজিক্যাল টু 1, এল ইজিক্যাল টু 1, m1 ইজিক্যাল টু 0, ms ইজিক্যাল টু হাফ, এটি সম্ভব নয়। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পরের কোশ্চেনে যদি যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে রয়েছে নিম্নলিখিত কোন ধাতুটির ইলেকট্রন বিন্যাস জেনন কোডে 6s2। কোন ধাতুটার ইলেকট্রন বিন্যাস জেনন কোডে 6s2 সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারটে অপশান দেওয়া আছে। এতে দেওয়া আছে ক্যালসিয়াম, রেডিয়াম, বেরিয়াম, স্ট্রনচিয়াম। আচ্ছা, এগুলো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 2 অর্থাৎ এস ব্লক এলিমেন্টের গ্রুপ 2-র সমস্ত মৌলগুলোকে দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি আমরা তাদেরকে লিখি পরপর, তাহলে আমরা দেখতে পাই যে প্রথমেই আমরা জানি যে প্রথমে থাকে আমাদের কি বেরিলিয়াম, তারপরে আমাদের চলে আসে ম্যাগনেসিয়াম, তারপরে আমরা দেখতে পাই ক্যালসিয়াম, তারপরে আমাদের থাকে স্ট্রনচিয়াম, দেন বেরিয়াম, দেন আমাদের লাস্টে থাকে রেডিয়াম। এইবার এখান থেকে দেখো, এইবার আমরা জানি যে এখানে জেনন কোডে দেওয়া আছে, জেনন কোডে 6s2, অর্থাৎ জেননের আমার অ্যাটমিক নাম্বারটা একটু জানতে হবে। জেনন হচ্ছে নোবেল গ্যাস, জেননের অ্যাটমিক নাম্বার 54। তাহলে আমাকে দেখতে হবে এখানে কার অ্যাটমিক নাম্বার 56 রয়েছে, যার অ্যাটমিক নাম্বার 56 সেটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি বেরিয়ামের অ্যাটমিক নাম্বার 56, তাহলে অ্যান্সার বেরিয়ামই হওয়া উচিত। এইবার দেখো আমরা সহজে আরও কিভাবে করতে পারবো। তাহলে যদি আমার বেরিলিয়ামের জন্য কি হতো, হিলিয়াম কোডে 4s2 হতো, কার জন্য বেরিলিয়ামের জন্য। ম্যাগনেসিয়ামের জন্য নিয়ন কোডে, বেরিলিয়ামের জন্য হিলিয়াম কোডে কি 4, তাহলে 1s2 2s2 1s2 হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 1s2 2s2। এইবার আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের জন্য, ম্যাগনেসিয়ামের জন্য নিয়ন, তার পাশাপাশি নোবেল গ্যাস। ক্যালসিয়ামের জন্য আমরা যদি দেখি তার পাশাপাশি আর্গন কোডে আমাদের লিখতে হতো, তাহলে স্ট্রনচিয়ামের জন্য ক্রিপ্টন। এইবার বেরিয়ামের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কে আসছে, জেনন। তাহলে এরকমও আমরা দেখতে পারি, তাহলে জেনন আসছে। তাহলে জেনন কার সোজা আসছে, বেরিয়ামের সোজা আসছে। তাহলে বেরিয়াম 56 এবং তাহলে অ্যান্সার এখানে বেরিয়াম হয়ে যাবে। অপশান সি কে আমরা সঠিক অ্যান্সার হিসেবে ধরে নেব। এর পরের কোশ্চেনে যদি যাওয়া যায়
আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোনো একটি অণুর বন্ডিং অরবিটালে যদি NBT ইলেকট্রন থাকে এবং অ্যান্টিবন্ডিং অরবিটালে যদি NAT ইলেকট্রন থাকে, অণুটি স্থায়ী হবে যখন চারটে আমাকে অপশান দেওয়া রয়েছে। কি কি অপশান দেওয়া রয়েছে এখানে? না, আমাকে দেওয়া রয়েছে Na = NB, তারপরে দেওয়া রয়েছে Na > NB, তারপরে আমাকে দেওয়া রয়েছে NB > Na, এবং শেষে বলা রয়েছে এগুলির মধ্যে কোনোটাই না। তাহলে এটা একটা মলিকুলার অরবিটাল থিওরির কোশ্চেন। তাহলে দেখো আমরা কি জানি মলিকুলার অরবিটাল থিওরি সম্বন্ধে? না, আমরা জানি বন্ড অর্ডার = নম্বর অফ বন্ডিং ইলেকট্রন, নম্বর অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা রয়েছে যে কোনো একটি অণুর বন্ডিং অরবিটালে যদি NBT ইলেকট্রন থাকে, অর্থাৎ বন্ডিং অরবিটালে রয়েছে NBT ইলেকট্রন, তাহলে বন্ডিং ইলেকট্রন কতগুলি রয়েছে? নম্বর অফ বন্ডিং ইলেকট্রন, নম্বর অফ বন্ডিং ইলেকট্রন রয়েছে এখানে NBT বন্ডিং ইলেকট্রন রয়েছে, এবং বলা রয়েছে যে এবং অ্যান্টিবন্ডিং অরবিটালে NAT ইলেকট্রন রয়েছে, নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রয়েছে Na, নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রয়েছে কতগুলি? না, Na সংখ্যক নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন রয়েছে। তাহলে এবার আমরা স্টেবিলিটির দিক দিয়ে যদি দেখি, যত বেশি নন বন্ডিং অরবিটালে ইলেকট্রন থাকবে, যত বেশি ইলেকট্রন অর্থাৎ অ্যান্টিবন্ডিং অরবিটালে থাকবে, তত মলিকুলটা আনস্টেবল হয়ে যাবে, আর যত কম ইলেকট্রন অ্যান্টিবন্ডিং অরবিটালে থাকবে তত কম্পাউন্ডটা কি হয়ে যাবে? না, আমার স্টেবল হয়ে যাবে। তাহলে আমাদের সব সময় নম্বর অফ বন্ডিং ইলেকট্রনকে কি হতে হবে? বেশি হতে হবে। নম্বর অফ বন্ডিং ইলেকট্রন যদি বেশি হয় তাহলে আমার বন্ড অর্ডারও কি আসবে? বেশি আসবে। তাহলে এখান থেকে আমরা অপশান দেখতে পাচ্ছি যে অপশান সিতে শুধুমাত্র দেওয়া আছে নম্বর অফ বন্ডিং ইলেকট্রন বেশি দেওয়া রয়েছে নম্বর অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের থেকে, তাহলে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে যে 4Fe + 3O2, সেখান থেকে 4Fe3 + 6O2-, এই বিক্রিয়ায় নিম্নলিখিত উক্তিগুলির কোনটি সঠিক নয়? তাহলে আমরা রিয়াকশানটা এখানে প্রথমে লিখে নিই। তাহলে আমরা যদি রিয়াকশানটাকে লিখি তাহলে আমরা পাচ্ছি যে এখান থেকে 4Fe + 3O2, সেখান থেকে আমরা পাচ্ছি 4Fe3 + 6O2-। তাহলে এইখান থেকে এবার আমরা দেখতে পাচ্ছি যে 4Fe সেখান থেকে Fe3+ গিয়েছে। তাহলে Fe কি করেছে? না, 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে Fe3+ তৈরি করেছে। তাহলে আমরা এখান থেকে জানি যে ইলেকট্রন যদি বর্জন করে বা হাইড্রোজেন যদি অপসারণ করে বা অক্সিজেন যদি অ্যাড হয় তাহলে সেটা কি? অক্সিডেশন। তাহলে নিশ্চয়ই Fe থেকে Fe3+ অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ জারণ হচ্ছে। তাহলে এখানে অক্সিডেশন হচ্ছে, বুঝতে পারলাম। এইবার আমরা দেখছি যে O2 কোথায় গিয়েছে? না, O2- গিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে O2 দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দিয়ে O2- কনভার্ট হয়েছে। তাহলে যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, বা হাইড্রোজেন যদি অ্যাকসেপ্ট করে বা অক্সিজেন যদি বর্জন করে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা আমার রিডাকশান হয়ে যাবে, অর্থাৎ বিজারণ হয়ে যাবে। তাহলে এখানে রিডাকশান হচ্ছে নিচের প্রসেসটিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই রিয়াকশানে অক্সিডেশন রিডাকশান দুটিই হচ্ছে। তাহলে এটি একটি কি? এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এই উক্তিটা ঠিক রয়েছে, এটার জারণ বিজারণ বিক্রিয়া। এইবার দেখো বলা রয়েছে যে Fe3+ একটি জারক পদার্থ। আচ্ছা, জারক পদার্থ কারা হবে? যারা নিজে
বিজারিত হবে, অপরকে কি করবে, জারিত করবে, তারা হচ্ছে জারক পদার্থ। তাহলে আমরা যদি দেখি যে Fe3+ কি করছে, Fe3+ প্লাস 3 ইলেকট্রন সেখান থেকে Fe তে কনভার্ট হচ্ছে, তাহলে Fe3+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, মানে কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে, অপরকে কি করছে, জারিত করবে। তাহলে Fe3+ একটা জারক পদার্থ, এটিও সঠিক বলা রয়েছে। এবার দেখো এখানে বলা রয়েছে ধাতব Fe একটি বিজারক পদার্থ। আমরা যদি দেখি ধাতব Fe কি করছে, ধাতব Fe সে Fe3+ প্লাস 3 ইলেকট্রন। তাহলে এখান থেকে ধাতব Fe কি করছে, ইলেকট্রন বর্জন করছে। ইলেকট্রন বর্জন করা মানে কি জানি, যে নিজে ইলেকট্রন বর্জন করছে সে জারণ করছে, জারণ হচ্ছে তার, সে নিজে জারিত হচ্ছে, অপরকে কি করছে, বিজারিত করছে। তাহলে ধাতব Fe একটা কি না, বিজারক পদার্থ। তাহলে ধাতব Fe একটা বিজারক পদার্থ, এই উক্তিটাও এখানে কি রয়েছে, সঠিক রয়েছে। এইবার বলা হয়েছে যে ধাতব Fe বিজারিত হয়ে Fe3+ হয়েছে। দেখো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ধাতব Fe জারিত হয়ে Fe3+ কনভার্ট হয়েছে, অর্থাৎ অক্সিডেশন হয়েছে, অর্থাৎ ধাতব Fe জারিত হয়ে জারণ হচ্ছে। তাহলে ধাতব Fe জারিত হয়ে Fe3+ কনভার্ট হয়েছে। তাহলে এই অপশানটি এখানে ইনকারেক্ট রয়েছে, অর্থাৎ ভুল রয়েছে। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ আমাকে জিজ্ঞেস করছে কি না কোনটি সঠিক নয়, তাহলে অপশান ডি হবে সঠিক নয়। তাহলে একেই আমরা বেছে নেব অ্যান্সার হিসেবে। আমরা দেখতে পাচ্ছি বলা রয়েছে নিম্নলিখিত যৌগগুলির সাথে AgNO3 এর বিক্রিয়ার হারের তুলনা করো। তাহলে এখানে কিছু যৌগ দেওয়া আছে, এদের সঙ্গে AgNO3 এর রিয়াকশন করতে বলা রয়েছে। আচ্ছা, আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি AgNO3 এর সঙ্গে যদি এদের বিক্রিয়া ঘটানো হয় এই কম্পাউন্ডগুলোর, তাহলে এটা কি ধরনের রিয়াকশন হয় না, এটা আমরা দেখতে পাচ্ছি একটি সাবস্টিটিউশন রিয়াকশন রয়েছে এবং SN1 রিয়াকশন, এটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিয়াকশন। তাহলে এখানে ফার্স্ট স্টেপে কার্বোক্যাটন তৈরি হবে। তাহলে আমরা জানি যে SN1 রিয়াকশন কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে। তাহলে যেই কার্বোক্যাটনের স্টেবিলিটি সব থেকে বেশি হবে সেটি সহজেই রিয়াকশন করতে পারবে, এবং যার স্টেবিলিটি কম হবে সে ভালো রিয়াকশন করতে পারবে না। তাহলে আমরা যদি দেখি এখানে অপশান এ তে আমার দেওয়া আছে, এই কম্পাউন্ডটা আমার অপশান এ তে দেওয়া রয়েছে। আমরা যদি দেখতে পাই কম্পাউন্ডটা এখানে আমি লিখছি, এই কম্পাউন্ডটা এখানে দেওয়া রয়েছে। এইবার এটি একটি 7 মেম্বার রিং এবং সেখানে বিআর যুক্ত রয়েছে। এইবার এখান থেকে যদি কার্বোক্যাটন তৈরি হয় তাহলে আমরা এইরকম একটা কার্বোক্যাটন পেতে পারি। একটা 7 মেম্বার রিং এর সঙ্গে যদি এখানে কার্বোক্যাটন তৈরি হয় তাহলে আমরা এইরকম একটা কার্বোক্যাটন আমরা পেতে পারি। কার্বোক্যাটনটা আমি আঁকছি এখানে। তাহলে আমরা এখান থেকে এইরকম একটা কার্বোক্যাটন পেতে পারি। এইবার আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি ভালো করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কম্পাউন্ডটা একটা প্ল্যানার, সাইক্লিক, কনজুগেটেড এবং এখানে 6টা পাই ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম রয়েছে। 4n+2 পাই ইলেকট্রনিক সিস্টেম রয়েছে, পাই ইলেকট্রন রয়েছে। তাহলে এটি অ্যারোমেটিক, এটি একটি অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করছে, অর্থাৎ অ্যারোমেটিক, কার্বোক্যাটনটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি অ্যারোমেটিক হাইলি স্টেবল, তাহলে এটা একটা হাইলি স্টেবল কার্বোক্যাটন তৈরি করছে। এরপরে আমরা দেখছি যে 2 নম্বরে যেটা দেওয়া রয়েছে এখানে জাস্ট একটা সাইক্লোপেন্টেন রিং রয়েছে এবং তার সঙ্গে কি রয়েছে না বিআর যুক্ত রয়েছে। এবং এখান থেকে আমি যদি দেখি যে এই রকম আমার একটা কার্বোক্যাটন তৈরি হয়ে যাবে, তো এই যে কার্বোক্যাটনটা তৈরি হলো এটা অ্যারোমেটিক নয় এবং অ্যান্টি অ্যারোমেটিকও নয়, এটা এর মধ্যে কোনো কনজুগেশন নেই, তাহলে এটা একটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড। এটি একটি নন অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করছে। এরপরে আমরা যদি 3 নম্বরটাকে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাইক্লোপেন্টাডাইইনাইল
কম্পাউন্ড রয়েছে এবং এখান থেকে সাইক্লোপেন্টাডাইইনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এখান থেকে যদি আমরা সাইক্লোপেন্টাডাইইনাইল কার্বোক্যাটায়ন তৈরি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4n পাই ইলেকট্রনিক সিস্টেম পাচ্ছি, 4n পাই ইলেকট্রনিক সিস্টেম পাচ্ছি। তাহলে যেহেতু 4n পাই ইলেকট্রনিক সিস্টেম পাওয়া যাচ্ছে, এটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এইবার আমাদের দেখতে হবে এদের তিনজনের মধ্যে কার স্টেবিলিটি সব থেকে বেশি। আমরা যদি স্টেবিলিটির দিক দিয়ে বিবেচনা করে দেখি তাহলে আমরা জানি যে অ্যারোমেটিক কম্পাউন্ড সব থেকে স্টেবল, অ্যারোমেটিক সব থেকে স্টেবল। তারপরে আমাদের আসছে নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এবং সব থেকে আনস্টেবল হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে আমরা এখান থেকে দেখেই বলতে পারি যে 1 নম্বরে আমার তৈরি হয়েছে অ্যারোমেটিক কম্পাউন্ড, তাহলে ওটা সব থেকে বেশি স্টেবল, ও সব থেকে ভালোভাবে রিয়াকশান করবে। তারপরে নন অ্যারোমেটিক, তারপর অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এখান থেকে আমরা যদি দেখি অপশান এতে রয়েছে একের সাথে AgNO3 বিক্রিয়া ভালো হবে, তারপর 2 এর সঙ্গে, তারপর 3 এর সঙ্গে। তাহলে অপশান এ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পরের কোশ্চেনে যাওয়া যাক। যদি নেক্সট কোশ্চেনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে যে নিম্নলিখিত কার্বোঅ্যানয়নগুলির মধ্যে কোনটি বেশি স্থায়ী। এইবার কার্বোঅ্যানয়নের স্টেবিলিটি এখানে জিজ্ঞেস করছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে অপশান রয়েছে, A, B, C and D। এখানে প্রথম অপশানে আমরা জানি একটা কম্পাউন্ড কখন স্টেবল হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন এই নেগেটিভ চার্জটাকে একটু কমাতে পারবে। আচ্ছা, আমরা জানি একটা কম্পাউন্ড স্টেবল কখন হয় না, যখন সে নিউট্রালের দিকে যায়। এবার বা তার চার্জটা যদি ডিলোকালাইজড হয়, অর্থাৎ চার্জ এক জায়গায় যদি স্থির না থাকে, এদিক ওদিক ঘোরাফেরা করে, তাহলে কম্পাউন্ডটা স্টেবল হবে। অর্থাৎ চার্জকে ডিলোকালাইজ হতে হবে বা চার্জকে নিউট্রালের দিকে নিয়ে যেতে হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশান এতে যেটি রয়েছে, এখানে অক্সিজেনের -I এফেক্ট রয়েছে, তো অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তো ইলেকট্রনকে উইথড্র করবে। এখানে তো অপশান বিতে কিছু নেই। অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি NH, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি একটু কম, এও -I এফেক্ট দেখাবে, একটু কম দেখাবে। কিন্তু অপশান ডিতে আমি দেখতে পাচ্ছি সালফারের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম, কিন্তু সালফারের ডি অরবিটাল কি রয়েছে, আমার ভ্যাকেন্ট রয়েছে। তাই এখানে ব্যাক বন্ডিং এর মাধ্যমে রেজোনেন্স স্টেবিলাইজেশন পাওয়া যাবে, কিন্তু বাকিগুলোতে সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে কারণ সম্ভব নয় কেন না, অপশান এতে অক্সিজেন এবং অপশান সিতে যে নাইট্রোজেন রয়েছে এরা সেকেন্ড গ্রুপের এলিমেন্ট, তাই এদের ডি অরবিটাল নেই। এদের ডি অরবিটাল না থাকার কারণে ভ্যাকেন্ট ডি পাওয়া যাচ্ছে না, তাই ব্যাক বন্ডিং হতে পারছে না। কিন্তু অপশান ডিতে এটি পসিবল রয়েছে, তাই ডিটা আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশান ডি সব থেকে বেশি স্টেবল হবে। এইবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমরা যদি পরের কোশ্চেনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে যে নিম্নলিখিত যৌগটির IUPAC নাম কি। IUPAC নাম জিজ্ঞেস করা হচ্ছে এখানে যৌগটার। তাহলে দেখো, আমরা যদি যৌগটাকে এখানে লিখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এই কম্পাউন্ডটা আমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে প্রথমে তাহলে আমাদের খুঁজে বের করতে হবে সবচেয়ে লম্বা চেন কোনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 5টে কার্বনের এখানে লম্বা চেন পাওয়া যাচ্ছে। এবং আমরা কোন দিক থেকে যাব, নাম্বারিং করব না, যেদিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড আছে আর সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে যেদিক থেকে ডবল বা ট্রিপল বন্ডকে আগে পাবো সেদিক থেকে আমরা নাম্বারিং স্টার্ট করব। তাহলে আমরা যদি এখান থেকে নাম্বারিং করি আমরা পাচ্ছি 1 2 3 4 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সাবস্টিটিউয়েন্ট পাওয়া যাচ্ছে। এখানে 3তে রয়েছে মিথাইল সাবস্টিটিউয়েন্ট আর 4-এ রয়েছে ব্রোমো, 4-এ রয়েছে ব্রোমো আর 3তে রয়েছে মিথাইল। তাহলে এখান থেকে যদি আমরা এর অ্যান্সার করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, প্রথমে আমাদের সাবস্টিটিউয়েন্টের নাম লিখতে হবে। তাহলে আমরা এখানে আলফাবেটিক্যালি ব্রোমিন আগে, তাই 4 ব্রোমো, তারপরে রয়েছে 3 মিথাইল। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাইক্লিক নেই, এখানে নম্বর অফ কার্বনিন মেইন চেন 5টে রয়েছে, তাহলে পেন্ট। এবং এখানে ডবল বন্ড রয়েছে,
পেন টুতে, টু পজিশানে পেন টু ইন, তাহলে এই কম্পাউন্ডটার নাম হয়ে যাবে 4-ব্রোমো-3-মিথাইল পেন টু ইন। তাহলে এই অপশানটা কোথায় রয়েছে সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি দেখি তাহলে এতে রয়েছে 4-ব্রোমো-3-মিথাইল পেন্ট টু ইন, তাহলে অপশান এ কে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বেছে নেব। এর পরের কোশ্চেনে যাওয়া যাক। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যে নিম্নলিখিত বিক্রিয়ায় কোন প্রধান উৎপাদটি তৈরি হবে। অর্থাৎ এখানে একটা রিয়াকশন দেওয়া আছে এবং বলা রয়েছে যে কোন মৌলটা এখানে তৈরি হবে, কোন কম্পাউন্ডটি তৈরি হবে এখানে। তাহলে আমরা যদি দেখি এখানে দেওয়া রয়েছে রিয়াকশনটা যদি আমরা লিখে নিই, তাহলে এখানে আমাদের এইটি দেওয়া রয়েছে। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে একটা পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট নেওয়া হয়েছে এবং তাতে কি করা হয়েছে, ইলেকট্রোলাইসিস করা হয়েছে, ইলেকট্রোলাইসিস করা হয়েছে পটাশিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড এবং তার ইলেকট্রোলাইসিস করা হয়েছে। এটা দেখেই বুঝতে পাচ্ছি যে এটা কোলবেজ ইলেকট্রোলাইসিস রিয়াকশন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা জানি, যদি আমরা এর মেকানিজম দেখেছি আমরা, এখান থেকে আমরা জানি যে এখানে কি তৈরি হবে না, এখানে এই রকম একটি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যাবে। এইবার তাহলে আমরা জানি এখানে যেই অ্যালকেনের ফ্রি রেডিক্যালটা তৈরি হয় সেই দুটো অ্যালকেন একসঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ এটা 2 মোলস আমাদের নিতে হয় এবং দুটো অ্যালকেন যুক্ত হয়ে যায়। তাহলে এই দুজন কি হবে না, এখানে এটি এবং তার পাশে আরেক মোল যুক্ত হবে এবং তাহলে আমরা এটি পেয়ে যাব প্রোডাক্ট হিসেবে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে আমাদের এই প্রোডাক্টটা রয়েছে। তাহলে আমরা অপশান বি কে সঠিক বলে মেনে নেব, অপশান বিতে এটি রয়েছে, তো অপশান বি কে সঠিক অ্যান্সার হিসেবে আমরা চিহ্নিত করলাম। এর পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি নিচের যৌগটিতে কতগুলি 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে কতগুলি 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে, কম্পাউন্ড আমাকে দেওয়া আছে এই কম্পাউন্ডে। তাহলে আমরা প্রথমে কম্পাউন্ডটাকে লিখে নিই। আমরা যদি কম্পাউন্ডটাকে লিখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এই কম্পাউন্ডে কতগুলি 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে। 1 ডিগ্রি হাইড্রোজেন বলতে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এখানে আমরা যদি এভাবে এর যদি কন্ডেন্স স্ট্রাকচার আঁকি তাহলে আমরা দেখতে পাবো এখানে এরকম স্ট্রাকচার দেওয়া রয়েছে আমাদের। তাহলে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন 1 ডিগ্রি কার্বন রয়েছে, 1টি 2টি 3টি এবং 4টি 1 ডিগ্রি কার্বন রয়েছে এবং 4টি 1 ডিগ্রি কার্বনে 3টে করে হাইড্রোজেন রয়েছে। তার মানে টোটাল আমাদের 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 4 × 3 অর্থাৎ 12টি, 12 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান সি সঠিক হয়ে যাচ্ছে। এর পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নলিখিত অ্যালকিল হ্যালাইডের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম ক্ষমতা দেখায়। বলছে যে কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম ক্ষমতা দেখায়। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে যদি দেখতে পাই তাহলে এতে দেওয়া আছে CH3I এবং বিতে দেওয়া আছে CH2 ডবল বন্ড CHI। অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যখন হবে আমার CH3I যদি থাকে তাহলে কি এর আইটা গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, এর আই গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে, অর্থাৎ আই বেরিয়ে যাবে, অর্থাৎ আইকে বেরিয়ে যেতে হবে এবং তার জায়গায় কে আসবে, নিউক্লিওফাইল আসবে। অর্থাৎ আই মাইনাসকে আইকে মাইনাস আই মাইনাস হয়ে বেরাতে হবে। অর্থাৎ যখন নিউক্লিওফাইল কি করবে না, নিউক্লিওফাইল এসে ব্যাক সাইডে অ্যাটাক করবে তখন কি হবে না, আইকে রিমুভ হয়ে যাবে, আইকে বের করে দেবে এবং নিউক্লিওফাইল এখানে এন্টার করবে। তাহলে
এইবার কি হবে দেখো, তাহলে এখানে আইকে বেরাতে হলে কি হতে হবে, আইকে বেরাতে হলে এই সিঙ্গেল বন্ডটাকে, এই যে বন্ডটা আছে আই আর CH3 মধ্যে, এই বন্ডটাকে উইক হতে হবে। এই বন্ডটা যত বেশি উইক হবে তত সহজেই ভাঙবে এবং তত সহজেই নিউক্লিওফাইল এন্টার করতে পারবে এবং হ্যালোজেনটা বেরিয়ে যেতে পারবে। এইবার আমরা যদি দেখি যে আমার বিতে দেওয়া আছে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড আই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই হ্যালোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে এবং এখানে ডবল বন্ড রয়েছে, এখানে একটা কনজুগেশন পাচ্ছি, এখানে রেজোনেন্স হবে। তো রেজোনেন্সের কারণে এখানে কি হবে না, এই জায়গায় একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে, একটি পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে যাবে, পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাওয়া যাবে। এই পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হওয়ার ফলে এই বন্ডটা কিছুটা শক্তিশালী হয়ে যাবে এবং এই বন্ডকে ভাঙতে কি হবে, অসুবিধা হবে। তাহলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেটটা কমে যাবে। তাহলে এখানে বলা রয়েছে যে নিম্নলিখিত অ্যালকিল হ্যালাইডের মধ্যে কোনটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম ক্ষমতা দেখায়, তাহলে অপশান বি আমার অ্যান্সার হয়ে যাবে, কারণ এটি রেজোনেন্সের কারণে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হওয়ার কারণে এটাকে ভাঙতে অসুবিধা হবে, ফলে লিভিং গ্রুপ আমার সহজে বেরাতে পারবে না। তাই অপশান বিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি কোনো কিছু ডাউট